গল্প চঞ্চল হৃদয়ের গম্ভীর প্রেম। লেখিকা আশিফা সিদ্দিকা। চৌধুরী বাড়ির চারদিক জুড়ে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। আকাশটাও আজ কেমন নীলের বদলে ছাই, যেন মেঘেরা জানে এই বাড়িতে আর কিছু একটা বদলে যাবে চিরদিনের মতো। বসন্তকাল হলেও আরিয়া চৌধুরীর মনে আর বসন্তের কোনো রং নেই। সে বসে আছে বারান্দার এক কোণে, জানালার পাশে রাখা দোলনায়। নীল ওড়নাটা হালকা হাওয়ায় উঠছে, চোখ দুটো বারবার দূরে গেটের দিকে চলে যাচ্ছে। হাতে বই থাকলেও পাতাগুলো যেন জমে গেছে, মন পড়ছে অন্য কোথাও। আরও জানে না কেন, কিন্তু সকাল থেকে তার বুকটা কেমন করছে। মা শবনম চৌধুরী আজ কিছুটা অস্বাভাবিক। রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছেন, ফোনে ফিসফিস করছেন। রুবিনা চাচিও আর কারণে চুপচাপ। কেউ কিছু বলছে না, কিন্তু যেন চারদিক থেকে কিছু একটা ঘনিয়ে আসে। কিছু একটা, যেটা বদলে দেবে তার জীবন। ঠিক সেই সময় গেট খুলে এক কালো গাড়ি ঢুকলো বাড়ির ভিতর। আরও জানালার পাশ থেকে সরে এল না। হঠাৎ তার চোখে পড়ল, গাড়ি থেকে নামছে আয়ান চৌধুরী। 2 বছর পর। একবারও ফোন করেনি, একবারও বলেনি কেমন আছো। সে ছিল আরও শৈশবের একান্ত বন্ধু, আবার কখনো মনে হতো সবচেয়ে দূরের মানুষ। ছোটবেলায় বৃষ্টির দিনে ছাতা ধরে রাখতো, আবার রাগ হলে দিনের পর দিন কথা বলতো না। আয়ান গম্ভীর, নিরুত্তাপ, অথচ তার চোখে ছিল এমন এক গভীরতা যা কখনো বুঝে উঠতে পারেনি আরও। আজ সে ফিরেছে, কিন্তু কেন? আরও সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার পায়ের শব্দ যেন চারপাশের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছে। আয়ান, আবছা কণ্ঠে ডাকে আরু। সে কেবল একবার তাকিয়ে বলল, হ্যাঁ। সেই চেনা ঠান্ডা গলা, কোনো আবেগ নেই। চোখে নেই কোনো প্রশ্ন, নেই কোনো উত্তর। আরু দাঁড়িয়ে থাকে, কিছুটা অস্পষ্ট এক অপেক্ষা নিয়ে। বাড়ির ভিতরে তখন যেন ছোটখাটো সভা বসেছে। শবনম খালা, রুবিনা চাচি, সালমা চাচি, সবাই উপস্থিত। সব মুখে চাপা উত্তেজনা, চোখে চাওয়া পাওয়ার হিসাব। কিছুক্ষণের মধ্যেই মা শবনম চৌধুরী ডেকে পাঠালেন আরুকে। মা, বসো, তোমার সাথে কিছু কথা আছে। আরু বসল। এক দমকা বাতাস বুকের ভিতর ঢুকে গেল, হাত কাঁপছে তার। মা ধীরে ধীরে বললেন, আমরা অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি মা। তোমার আর আয়ানের বিয়ে আজই হবে। বাক্যটা যেন বজ্রপাত হয়ে নামলো মাথার ওপর। কি বলছো মা? বিয়ে? আজ? আয়ান, আমি তো কিছু জানি না। কাপা গলায় বলল আরু। মা একরাশ অভিমান নিয়ে বললেন, জীবনে সবকিছু জানিয়ে হয় না মা। কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় পরিবারের জন্য, সম্মানের জন্য। আরু হতবাক হয়ে তাকিয়ে রইল আয়ানের দিকে। সে দাঁড়িয়ে আছে ঠিক পেছনে, মুখে কোনো ভাবান্তর নেই। তুমি কিছু বলছো না আয়ান? আরু ফিসফিস করে জিজ্ঞেস করলো। আমি রাজি। তাকিয়েও দেখলো না আরুর দিকে। একটা কথা, যেটা যেন ছুরির মতো বিঁধে গেল হৃদয়। সেই রাতেই বিয়ে হলো। কোনো আয়োজন নেই, কোনো সানাই বাজে না। শুধু নিঃশব্দ চোখের জল, একরাশ অভিমান আর একগুচ্ছ অজানা প্রশ্ন নিয়ে আরু সেজে উঠল এক অনভিপ্রেত বউ হয়ে। বিয়ের 3 দিন পর এক সকালে, এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা আরুর চোখ পড়ল এক সুটকেসের দিকে। তুমি কোথায় যাচ্ছ? প্রশ্ন করল সে। আয়ান বলল, বিদেশে ফিরে যাচ্ছি। আমার কাজ আছে। কিন্তু আমাদের সম্পর্কটা, আমাদের এই বিয়েটা। আয়ান থেমে বলল, এটা শুধুই একটা দায়িত্ব ছিল। তারপর আর কিছু না বলে চলে গেল। আরু দাঁড়িয়ে রইল অনেকক্ষণ বারান্দার ধারে। হাতে রাখা চা ঠান্ডা হয়ে গেল। চোখে জল নামলো না, কিন্তু ভেতরে যেন পাহাড় ভেঙে পড়ে। আয়ান চলে গেছে। বিমানের শব্দ মিলিয়ে গেলেও আরিয়ার বুকের ভাঙা শব্দ যেন পুরো বাড়িটাকে নীরব করে ফেলেছে। সকালবেলা থেকেই সে নিজেকে আটকে রেখেছে ঘরের ভেতর। বিছানায় বসে আছে, চোখে জল নেই, কিন্তু দৃষ্টিটা যেন শূন্যতার গভীরে হারিয়ে গেছে। আরিয়ার গলা হঠাৎ কেঁপে উঠে, আমার সাথে এমন করলে কিভাবে আয়ান? মা শবনম চৌধুরী এসে মাথায় হাত রাখেন। মা, সব ঠিক হয়ে যাবে।
তোরা তো দুজনেই ছোট ছিলি, এখন সময় ঠিক করে দেবে কি কার আপন। আরিহা ঝাঁকিয়ে উঠে, না মা, কেউ আমার কিছু বোঝে না। আমি একটা পুতুল নই, যাকে যেমন ইচ্ছে তেমন ধরে নাচাবে। বাবা তার দিকে তাকিয়ে চোখের চশমাটা খুলে রাখেন টেবিলে। বাবা, আমরা ভুল করিনি, আমরা শুধু চাইছিলাম তুই ভালো থাক। আমি তো এমন ভালো থাকতে চাইনি বাবা, কাতর গলায়। আরিহার ভাই তানভীর আর বোন মাইসা এসে তাকে জড়িয়ে ধরে, আপু, তুই একা না, আমরা আছি তো। একটু পরেই আসে নায়ানের মা, চোখে জল, কণ্ঠে দুঃখ। মা, ও তোকে খুব ভালোবাসে, সে ঠিক ফিরে আসবে। আরিহা ফিসফিস করে, ভালোবাসা হলে সে চলে যেত না, একবার ফিরে তাকিয়ে দেখল না। আয়ানের বাবা বলে, মা, আমরা আয়ানের থেকে ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিব, তুই দেখিস। আরিফা চাচালো কণ্ঠে বলে, হয়েছে চাচা, আমার জন্য আর কোনো দরদ দেখাতে হবে না। আয়ানের বাবা চুপ করে যায়। মেয়েটা তো ঠিকই বলেছে, ওনারাই তো নষ্ট করেছে তার ফুলের মতো জীবনটা। বিকেলে বান্ধবীরা আসে, চুপচাপ বসে থাকে আরিহার পাশে, কেউ কেউ আরিহাকে সান্ত্বনা দিচ্ছে। সেই সন্ধ্যায় আরিহা তার বান্ধবী মেহজাবিনের বাড়িতে যাচ্ছিল ওর সাথে দেখা করতে। রাস্তায় হঠাৎ এক যুবক বাইক থামায়, তার নাম সায়েম রহমান। দেখে আরিহা এদিকটায় আসে। আমি তো একেই খুঁজেছিলাম, যাক ভালোই হলো, পেয়ে গেলাম। সে কিছুক্ষণ আর ওকে পর্যবেক্ষণ করে, তারপর পকেট থেকে একটা খাম বের করে আর ওর দিকে এগিয়ে দেয়। আরিহা বলে, কি আছে এখানে, আর আমাকে দিচ্ছেন কেন এটা? আরিহা খুলে দেখে ভিতরে আছে একটা লাভ লেটার। সে লাভ লেটারটা খুলে পড়তে থাকে। লেখাটিতে লেখা আছে, আরিহা ওরফে আরু, তুমি হয়তো কখনো আমাকে চিনতেও না। যদি সেদিন তোমাকে রাস্তায় না দেখতাম, তোমার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি যা আমাকে ভিড়ের মধ্যেও থামিয়ে দিয়েছিল। আমি জানি এইভাবে হঠাৎ করে চিঠি লেখার কোন দাম নেই, কিন্তু এই চিঠির প্রতিটি অক্ষরে আমি আমার হৃদয়ের সত্যটা রেখেছি। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আরু। আমি জানি তুমি এই কথা শুনে অবাকও হবে, আবার রাগও করবে, কিন্তু বিশ্বাস করো, আমার এই ভালোবাসা কোনো হঠাৎ হওয়ার মতো নয়। এ ভালোবাসা চোখের দৃষ্টি থেকে জন্ম নেয় না, এ ভালোবাসা হৃদয়ের গভীর থেকে জন্ম নেয়। আরিহা, আমি অপেক্ষা করব, যতদিন তুমি বলবে না, ততদিন পর্যন্ত আমি তোমার যোগ্য হওয়ার চেষ্টায় থাকবো। আরিহা বিস্ময়ে তাকিয়ে থাকে। 2 সেকেন্ডের মধ্যে সে সায়ামের দিকে এগিয়ে যায়। চর, একটা ঠাস করে থাপ্পড় দিয়ে দেয় তার গালে। আমার দুঃখ নিয়ে প্রেম খেলার সাহস কিভাবে হলো? আরিহার চোখ আগুন হয়ে ওঠে। এরপর কি হবে? আমার দুঃখ নিয়ে প্রেম খেলার সাহস কি করে হলো? আরিহার চোখ আগুন হয়ে ওঠে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার মৃত্যুর পর পর্যন্ত চাইবো। আমি শুধু আয়ান চৌধুরীর স্ত্রী হয়ে থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধু আয়ান চৌধুরীর, আল্লাহ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। আমি দেখি তুই কত দূর পর্যন্ত যেতে পারিস। এ বলে আরিহা চলে যায়। আমাকে থাপ্পড় মেরেছো তুমি আরিহা, আমি তোমাকে দেখে নিব। ভালোর ভালো বলেছিলাম, রাজি হলে না। চরিত্র পরিচিতি, চঞ্চল হৃদয়ের গম্ভীর প্রেম। 1। আরিহা চৌধুরী, আরু, ভালোবেসে সবাই আরু বলে ডাকে। বয়স 18 বছর। পরিচয়, গল্পের মূল নায়িকা। প্রাণবন্ত, মিষ্টি স্বভাবের মেয়ে। বৈশিষ্ট্য, লম্বা চুল, ফর্সা গায়ের রং, চোখে দুরন্ত শৈশবের দীপ্তি। সম্পর্ক, আয়ান চৌধুরীর ছোট চাচাতো বোন ও স্ত্রী, পড়ে। স্বপ্ন, পড়াশোনা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করা। 2। আয়ান চৌধুরী, বয়স 28 বছর। পরিচয়, গল্পের মূল নায়ক। গম্ভীর, রাগী প্রকৃতির মানুষ। মা বাবার প্রথম সন্তান, আর তার বোন মাইসা। বৈশিষ্ট্য, ফর্সা গায়ের রং, গভীর বাদামি চোখ, চওড়া কাঁধের অধিকারী। সম্পর্ক, আরিহার চাচাতো ভাই থেকে পড়ে তার স্বামী হয়ে গেছে। স্বপ্ন, ক্যারিয়ার গড়ার জন্য বিদেশে পড়াশোনা ও কাজ করতে যাওয়া। 3। সায়েম রহমান, বয়স 25 বছর। পরিচয়, একটি নতুন চরিত্র, যিনি আরুকে দেখে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলে। তার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে গ্রামে থাকে। এখন একটা চাকরি নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকে। বৈশিষ্ট্য, মাঝারি গায়ের রং, স্মার্ট এবং স্টাইলিশ। সম্পর্ক, আরুকে ভালোবাসে একতরফা, কিন্তু আরু তাকে গুরুত্ব দেয় না। 4। আরিহার বাবা মা।
আরিহার মা শবনম চৌধুরী। তার দুই দুই সন্তান আরিহা ও তানভীর। তিনি তার দুই ছেলে মেয়েকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। মেয়ের কষ্টে ভেঙে পড়ে কিন্তু আবার সাহস জোগানোর চেষ্টা করে। আরিহার বাবা নৌশাদ চৌধুরী। তারা দুই ভাই, নৌশাদ চৌধুরী ও নাসির উদ্দিন চৌধুরী। তারা দুই ভাই একসাথে থাকেন। দুই ভাইয়ের অনেক মিল, তেমনি দুই জায়েরও। 5. আয়ানের বাবা মা। পরিচয়: আয়ানের মা রুবিনা চৌধুরী। তিনি তার ছেলে ও মেয়েকে খুব ভালোবাসেন, তেমনি আরুর জন্য তার মায়া। তার ছেলেটা একটা প্রাণবন্ত চঞ্চল মেয়েকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। তিনি আরিহার উপর দায়িত্ববোধ ও মমতা নিয়ে সবসময় পাশে থাকে। 6. আরিহার ভাই বোন। আরিহার ভাই তানভীর চৌধুরীর বয়স মাত্র 15 বছর। সে সবসময় তার বোনের পাশে থাকে। সে আয়ান চৌধুরীকে অনেক ঘৃণা করে। তার জন্য তার বোনটার আজ এই অবস্থা। তার অনেক কষ্ট হয় তার বোনের দিকে তাকালে। তার বুকে মোচড় দিয়ে ওঠে। আর অন্যদিকে আরিহার চাচাতো বোন মাইসা চৌধুরী, বয়স 10 বছর। সে তার আপ্পিকে অনেক ভালোবাসে। তার ভাইয়ের প্রতি তার রাগ হয়। তার এই দুই ভাই বোন কঠিন সময়ে আরুর পাশে দাঁড়িয়ে তাকে সাহস দেয়। 7. আরির বান্ধবীরা। আরিহার বেস্ট ফ্রেন্ড মেজাবিন। বয়স 18, গায়ের রং সামলে ডাগর ডাগর চোখ, ঠোঁটের নিচে কালো তিল। মেয়েটা অনেক মায়াবতী। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। মা বাবার একমাত্র মেয়ে। পুরো নাম নুসরাতুল মির্জাবিন। চৌধুরী পরিবার। চৌধুরী পরিবার ছিল এলাকার পরিচিত এক সম্ভ্রান্ত, ঐতিহ্যবাহী পরিবার। পুরনো ধাঁচের বড় বাড়ি, যেখানে সবাই একসাথে হাসি খুশি হয়ে থাকত। ভালোবাসা আর শৃঙ্খলার এক অদ্ভুত মিশ্রণ ছিল এ বাড়িতে। নৌশাদ চৌধুরী আর নাসির উদ্দিন চৌধুরী, দুই ভাই। নৌশাদ ছিলেন শান্ত, ভদ্র আর ধীরস্থির মানুষ। আর নাসির উদ্দিন একটু রাগী, তবে ভেতরে মায়াভরা হৃদয়ের অধিকারী। নৌশাদের স্ত্রী শবনম চৌধুরী ছিলেন একজন মমতাময়ী মা, যিনি সবসময় সন্তানদের আগলে রাখতেন। আর নাসিরের স্ত্রী রুবিনা চৌধুরী ছিলেন কোমল মনের এক অদ্ভুত শক্তিশালী নারী, যিনি সকলের ছোট বড় সমস্যা নিজের কাঁধে তুলে নিতেন হাসি মুখে। দুই ভাইয়ের সন্তানরা একসাথে বড় হয়েছে হাসি, দুষ্টুমি আর ভালোবাসার আবরণে। আরিহা, আরু ছিল সকলের নয়নের মণি। চঞ্চল, প্রাণবন্ত, মিষ্টি আর আদরের। আর আয়ান ছিল পরিবারের গর্ব। গম্ভীর, দায়িত্ববান এবং আবেগ লুকিয়ে রাখা এক কঠিন ছেলে। চৌধুরী বাড়ির ছাদে বিকেলে চা আড্ডা, গভীর রাতের গল্পের আসর, ঈদের দিনে একসাথে রান্না বান্না আর হাসির স্রোত। এসব ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে সেই সুখের সংসারে একসময় ছায়া নেমে আসে। আয়ানের হঠাৎ বিদেশ চলে যাওয়া। আরিহার ভেঙে পড়ে হৃদয়। সবকিছু যেন কাঁপিয়ে দেয় সেই শক্ত মাটির উপর গড়ে ওঠা চৌধুরী বাড়ির দালানকেও। তবুও ভালোবাসা, মমতা আর বন্ধনের জোরে চৌধুরী পরিবার আজও বুক ছিটিয়ে দাঁড়িয়ে আছে। চোখের জলে ভেজা বুকের ভিতরে লুকিয়ে রেখেছে সব কষ্টের ইতিহাস। চৌধুরী বাড়ির সেই উচ্ছল উঠোনটা আজ যেন নিস্তব্ধ। হাসি নেই, ঝগড়া নেই, নেই সেই ছুটে বেড়ানো আরুটা। আয়ান চলে গেছে। 2 মাস হয়েছে। দেশ ছেড়ে, সম্পর্ক ছেড়ে, না বলা অনেক কথা রেখে চলে গেছে অনেক দূরে। আর বিছানায় বসে থাকা ছোট্ট সেই মেয়েটি আরিহা। চোখে জল, মনে কষ্ট, বুক ভরা প্রশ্ন। সে একবারও ফিরে তাকালো না। একবারও জানতে চাইল না আমি কেমন আছি। এই কি ছিল তার গম্ভীর প্রেমের বাস্তব রূপ? তার মা শবনম চৌধুরী চৌধুরী চোখে জল চেপে ধরে মেয়ের পাশে বসেন। আরু, মা, শক্ত হও, সব ঠিক হয়ে যাবে। আর বাবা নৌশাদ চৌধুরী বুকের মধ্যে শক্ত করে চেপে ধরেন মেয়েকে। তার প্রিয় মেয়েটার নিঃশব্দ কান্না যেন তিনিও সহ্য করতে পারে না। একদিন আয়ান হঠাৎ করে তার বাবার কাছে ফোন করে। তখন বাড়ির সবাই একসাথে ছিলেন, সবাই শুনে তার কথা। আয়ান বলে, বাবা কেমন আছো? যেমন থাকার কথা তেমনই আছি, তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মা কেমন আছেন আর বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে সবাই।
আচ্ছা বাবা, আমি রাখি। কথা বলে ফোনটা কেটে দেয়। আর এখনো পর্যন্ত ফোন দেয়নি আয়ান। একদিন আরিহা বলে ওঠে চোখে জল নিয়ে, আপনারা সবাই মিলে আমার জীবনটা শেষ করে দিলেন। কেউ আমার ইচ্ছা জানলেন না, কেউ আমাকে জিজ্ঞেস করলেন না আমি কি চাই, আমি কাকে চাই। চোখে যেয়ে দেয় সাহস নিয়ে এসে ঘোষণা করে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, নিজের মতো করে বাঁচবো। আরিহার মা শবনম চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। মা, তুই এরকম করিস না, আমি বাঁচবো কিভাবে বল। সেদিন সবাই মিলে বুঝালেন কোন লাভ হলো না। ওর একটাই কথা, আমি এ বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। নতুন পথ চলা, একটা ছোট্ট ব্যাগ, গুটি কয়েক জামা কাপড় আর বুক ভরা কষ্ট নিয়ে আরিহা চলে যায় শহরের এক মেয়েদের হোস্টেলে। হোস্টেলের ছোট্ট রুমটাতে নেই বিলাসিতা, নেই চৌধুরী বাড়ির আরাম, কিন্তু আছে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। সকালে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিকেলে টিউশনি করে, সারাদিন ছুটে চলে, রাতে জানালার পাশে বসে চুপ করে চাঁদের দিকে তাকিয়ে থাকে। আয়ানের কথা কি মনে পড়ে না? পড়ে। তবু সে নিজেকে বোঝায়, যে ফিরে তাকায়নি তার জন্য আর কাঁদব না। অপ্রত্যাশিত ছায়া। একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিল আরিহা। রাস্তার মোড়ে এক অপরিচিত ছেলের সাথে দেখা হয়। কেমন আছেন রূপু? ভালো আছি, কিন্তু তুমি কি চিনতে পারলাম না। আরে আপনি আমাকে চিনতে পারবেন না? আমাকে আয়ান ভাই পাঠিয়েছে আপনার কাছে একটা কথা বলার জন্য। আমি আয়ানের পরিচিত। ও আমাকে পাঠিয়েছে। তোমার জন্য একটা চিঠি এনেছে। উনি তো আমাকে ফোন করতে পারতো তাহলে। আরিহা প্রশ্ন ছুড়ে মারে লোকটির দিকে। ও আসলে অনেক চেষ্টা করেছে, কিন্তু তোমার নাম্বার সেটা তো সে জানে না। ছোট করে বলে ও। চোখে বিস্ময়, ঠোঁটে কাঁপুনি। সেই মানুষটার নাম যে এতদিন ধরে তার মনে শুধুই অভিমান হয়েছিল, আর তার পাঠানো চিঠি। চুপচাপ সে হাত বাড়িয়ে নেয় খামটা। ভদ্রলোক বললেন, ও এখন লন্ডনে, ভালো আছে, কিন্তু খুব একা। তোমার কথা প্রতিদিন ভাবে। বলেছে এটা না দিলে শান্তি পাবে না। চিঠি হাতে নিয়ে রিহার কোথাও গেল না। সোজা হোস্টেলে তার রুমটিতে চলে গেল। ভিতর থেকে দরজা আটকে এসে ধীরে ধীরে বিছানায় বসল। চিঠি খুলল। আরিহা, তুমি ভালো আছো তো? আমি জানি না তুমি এখন কেমন করে বাঁচো, আমাকে ভুলে গেছো কিনা। জানি আমার চলে যাওয়াটা তোমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু বিশ্বাস করো, প্রতিদিন আমি তোমার মুখটায় দেখি চোখ বন্ধ করলে। তোমার হাসি, তোমার কান্না, সব আমার ভেতর জেগে থাকে। আমি ব্যর্থ স্বামী, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি, একদিন এমন কিছু হয়ে ফিরবো যেদিন তুমি গর্ব করে বলবে, এই সেই আয়ান যে আমাকে ভাঙার পর আবার গড়েছে। চোখ ঝাপসা হয়ে এল। চিঠিটা বুকের কাছে চেপে ধরে নিঃশব্দে কাঁদল আরিয়া। এটা, এই চিঠিটাই তো তার বাঁচার অবলম্বন। মানুষরা এখন তাকে মনে করে। আজ রাত খুব ভালো করে ঘুমাতে পারবে সে, খুব খুশি লাগছে। তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, সকালে আমার কলেজ যেতে হবে। পরদিন আরিহার মা বাবা হঠাৎ করেই হোস্টেলে চলে এলেন। মেয়ের মুখে দীর্ঘ অভিমান, চোখে ক্লান্তি, কিন্তু তারপর ও আরিহাকে খুব মিষ্টি লাগছে। মা এসে জড়িয়ে ধরলেন। তোর কষ্ট আমরা বুঝতে পারিনি মা, তুই একা ছিলি এতদিন। এই কি হাল করেছিস তোর মা। আরিহার মা আবার কান্নায় ভেঙে পড়েন। বলেন, এই কি আমার সেই চঞ্চল মেয়েটা, যাকে আমি বকে চুপ করাতে পারতাম না। আর এ কি হলো মেয়েটার, দেখো না। আরিহার বাবা, তোমার ভাইয়ের ছেলের জন্য আমার মেয়ে তো পাগল হয়ে যাবে। এই আরিহা, বাড়ি চল, তোকে আমি আবার বিয়ে দিব। আরিহা এবার রেগে তার মাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে মা? আমি কি বলি শুনে রাখো, আমি শুধু আয়ান চৌধুরীর স্ত্রী হয়ে থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধু আয়ান চৌধুরীর। আল্লাহ ছাড়া কেউ আলাদা করে পারবে না। তুমিও না, তোমরা কেউ না। ইনশাআল্লাহ, আমার জীবন থাকতে আমি আরিয়া চৌধুরী কারো হবে না। তোমাদের কথায় আমি এর সিদ্ধান্ত পাল্টাবো না। আরিহার মা আর কিছু বললেন না, বলেও লাভ নেই, তিনি জানেন। বাবা কিছু না বলে পাশে বসে রইলেন, হাতটা চেপে ধরলেন শক্ত করে। ওর ভাই বোনরাও এলো। ওরা এসে বলল, তুই চাইলে আমরা তোকে নিয়ে যাব, কিন্তু যদি চাস সেখানেই থাকিস, তাও আমরা পাশে আছি। সেদিন সন্ধ্যায় বান্ধবীরা এসে হাজির। তারা বলল, তোর কষ্ট আমরা বুঝি, আরু চল,
একদিনের জন্য পুরনো আরিহা ফিরে যায়। আজ একটু হাওয়া খেতে চল। আরিহা সবার সাথে গেল শহরের পার্কে। মৃদু আলোয়, হাসি ঠাট্টায়, আড্ডায় একটা বিকেল কাটলো। মনে হচ্ছিল জীবনে আবার নতুন করে নিঃশ্বাস নেওয়া সম্ভব। কিন্তু ঠিক তখনই রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে চোখে পড়ল। স্মার্ট, গায়ে ছিপছিপে শার্ট প্যান্ট। সে ধীরে ধীরে এগিয়ে এলো। সায়েম রহমান। আরিহা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুমি এখানেও চলে এসেছো? সায়েম হেসে বলল, আমি শুধু একজন ভক্ত। আপনাকে ভালো লেগে গেছে? এখন ভালোবাসি, সত্যি বলছি। আরিহার চোখে আগুন। সে ধপ করে এক চড় কষিয়ে দিল ছেলেটার গালে। ভালো লাগা মানে কি এভাবে রাস্তাঘাটে ডিস্টার্ব করবে? লজ্জা হয় না? সায়েম রেগে চলে যায়। চোখে ছিল প্রতিশোধের আগুন। এই নিয়ে দুইবার চড় মেরেছে তাকে, আর আজ তো সবার সামনে। আরিহার বন্ধুরা আরিহাকে টেনে নিয়ে যায়। মেজাবিন বলে, তুই কি পাগল হয়েছিস আরু? ছেলেরা এমনি যাকে তাকে ডিস্টার্ব করে, তাই বলে তুই থাপ্পড় মারবি? এর ফল কিন্তু খুব খারাপ হবে আরু। ওর চোখে আমি প্রতিশোধের আগুন দেখেছি। তুই একা থাকিস, সাবধানে থাকিস। আরিহা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুকের মধ্যে তখন শুধু একটা অনুভূতি, সে এখন আগের মতো ভাঙা নয়, সে নিজের মতো করে গড়ে উঠছে। হোস্টেলের জানালার ধারে বসে আরিহা এক মনে পড়াশোনা করছিল। মনটা যদিও পড়ার পাতায় ছিল না, তবুও চেষ্টা করছিল জীবনটাকে আগলে ধরে রাখতে। আয়ান চলে যাওয়ার পর প্রথম প্রথম একটু ভেঙে পড়লেও এখন নিজেকে মানিয়ে নিয়েছে আরিহা। সে তার অতীত ভাবছিল বসে বসে। এই সময় হোস্টেলের দারোয়ান এসে জানালো, আরও আপা, তোমার জন্য বাড়ি থেকে কেউ এসেছে। কে এসেছে দারোয়ান ভাই? দারোয়ান জানালেন, আমি তো জানি না, আপা গিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমি দেখছি। নিচে গিয়ে দেখে ছোট ভাই তানভীর এসেছে। বলল, তুই কিছুদিনের জন্য বাসায় চলে আয় আব্বু, মা খুব কাঁদছে। আমরা কেউ মানাতে পারছি না, প্লিজ চল আব্বু। আমি যেতে পারবো না, তুই ফিরে যা। ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। কেন বুঝিস না তোরা? আরিয়ার চোখের পানি ধরে রাখতে পারে না, কেঁদে দেয়। আরির ভাই তানভীর বলে, প্লিজ আব্বু চল, একদিনের জন্য প্লিজ। ঠিক আছে চল। তানভীর খুশি হয়ে বোনকে নিয়ে বাড়ির পথে রওনা হয়। আরিহা বুঝলো না কেন এত ব্যস্ততা, তবু মনটাকে সান্ত্বনা দিয়ে বাসার ফিরে গেল। সেদিন সন্ধ্যায় আরুকে বসার ঘরে ডাকা হলো। বসার ঘরে ঢুকে দেখে কিছু অচেনা মুখ। এক মধ্যবয়সী মহিলা ও ভদ্রলোক। পাশে দাঁড়িয়ে সায়েম রহমান। শর্ট প্যান্ট শার্টে অভ্যস্ত ছেলেটা আর পরেছে পাঞ্জাবি পায়জামা, বেশ গম্ভীর ভাব নিয়ে। সায়েমের মা হেসে বললেন, আমি আপনাদের একটা কথা বলতে চাই আপা। আমার ছেলেটা অনেকদিন ধরে আপনাদের মেয়েকে পছন্দ করে। আমরা চাই সে বিয়ে করে সুখী হোক। আপনাদের কি কোন আপত্তি আছে? থাকলে বলতে পারেন। আরিহা চুপ, মুখটা ফ্যাকাশে, যেন কেউ তার নিঃশ্বাসটা আটকে রেখেছে। মাথাটা ঘুরছে, তার মানে তাকে মিথ্যা বলে বাড়িতে আনা হয়েছে। আরিহার মা ভদ্রভাবে বললেন, আমরা আপনাদের প্রস্তাবের কথা শুনলাম, কিন্তু সিদ্ধান্ত নেবার আগে সময় লাগবে। কারণ আরিহার একটা অতীত আছে। আরিহাকে ভাবতে হবে। তার চেয়ে বড় কথা, আমাদের আরিহার এখনো ডিভোর্স হয়নি। ভদ্রমহিলা বললেন, আরিহার অতীত নিয়ে আমার কোন সমস্যা নেই। আমরা অপেক্ষা করব। আজকে তাহলে আসি। রাতেই আরিহার বাবা ফোন করলেন আয়ানের বিদেশের নম্বরে। ফলো রিসিভ হলো। আয়ান সালাম দিল। আসসালামু আলাইকুম চাচু। হঠাৎ করে কি কারণে ফোন দিয়েছেন? কোন সমস্যা? গম্ভীর কণ্ঠে বলল আয়ান। আমি তোমাকে কিছু বলতে চাই আয়ান, আশা করি তুমি খুব ভালোভাবে বুঝবে। হুম, বলেন চাচু। আয়ান, আজ একটা ছেলের পরিবার এসেছে আরিহার জন্য। এখন আমি আর তোমার আব্বু আরিহার বিয়ে দেওয়ার কথা ভাবছি। তাই চাচ্ছি ডিভোর্সটা নিয়ে নিতে। ডিভোর্স হয়ে গেলেই বিয়ের কথা পাকা করবো ভাবছি। তুমি কি বলো? ওপাশে এক মুহূর্ত চুপ। তারপর প্রচন্ড গম্ভীর কণ্ঠে আয়ান বলল, তোমরা কি পাগল হয়ে গেছো চাচ্ছু? আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর জন্য বিয়ের কথা ভাবছো? এত সাহস কি করে হলো তোমার? এবার আয়ানের বাবা রেগে গিয়ে বলেন, কিন্তু তুমি তো কখনো খোঁজ নাওনি আরুর। মরে গেছে নাকি বেঁচে আছে একটি বার জানতে চেয়েছো? আর তুমি চলে যাওয়ার পর ওই চঞ্চল মেয়েটা একটা জীবন্ত লাশ হয়ে গেছে।
ওর দিকে তাকাতে আমাদের কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। জানো, তোমার ডিভোর্স দিতে হবে না, এখনো সময় আছে, সবকিছু মেনে নাও। উনি আয়ানকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। কল কেটে গেল। ওপাশে শুধু নিঃশব্দে বাজলো একটা কাঁপা নিঃশ্বাসের শব্দ। আরিয়া সেই রাতটা জানালার ধারে দাঁড়িয়ে কাটালো। আকাশে মেঘ ছিল, চোখে জল। আল্লাহর কাছে নামাজ পড়ে একটাই কথা সে বলল, হে রব, তুমি কোথায়? তুমি কি তোমার বান্দার অসহায়ত্ব দেখছো না? কি পাপ করেছি আমি? হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। আমি আর পারছি না। হয় আমাকে নিয়ে যান, না হয় আমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিন, মুক্তি দিন। বিকেলের নরম আলো ছুঁয়ে যাচ্ছে হোস্টেলের জানালাগুলো। আরিহা হোস্টেলে চলে এসেছে, বিয়েতে সে না করে দিয়েছে। এটা নিয়ে আগুন হয়ে আছে সায়েম রহমান। এতে তার কি শুধু বিবাহিত, আর তার জীবন জুড়ে শুধু একটা পুরুষের নাম, সে হচ্ছে আয়ান চৌধুরী। বিছানায় বসে এগুলোই ভাবছিল আরিহা। বইয়ের পাতা উল্টাচ্ছে ঠিকই, কিন্তু মন পড়ায় নেই। আজ কয়েকদিন ধরে মাথার ভেতর অদ্ভুত এক অস্থিরতা। ইচ্ছে করে স্বাধীনভাবে বাঁচতে, কিন্তু যা আমরা চাই তা কি কখনো সম্ভব? আয়ান ওই দিন ফোন কেটে দেওয়ার পর আর ফোন করেনি। এখন পর্যন্ত না। অন্তত আরিহাকে তো ফোন করতে পারতো। আরিহা রাজি কিনা। আরিহা 3টায় টিউশনি করে সকাল 9টায় এসে কলেজে যায়। 12টায় হোস্টেলে ফিরে খাওয়া ও গোসল শেষ করতে করতে 1টা 30 বেজে যায়। 1টা 30 এসে হোস্টেলের পাশে একটা বাড়িতে টিউশনি করে একটা বাচ্চা মেয়ে, নাম মায়া। খুব মিষ্টি দেখতে মেয়েটা, খুব চঞ্চল। ওকে দেখলে আরিহার তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেও খুব চঞ্চল ছিল। চঞ্চল হৃদয়ের এক গম্ভীর প্রেম এসে সব এলোমেলো করে দিল। এগুলোই ভাবছিল আরিহা। মায়াকে 1 ঘন্টা করে পড়ায়। মাস শেষে মায়ের মা 2000 করে টাকা দেয় আরিহাকে মাদের বাড়িতে পড়িয়ে। আরিয়া যায় আর একটু দূরে সানিদের বাড়িতে সানিকে পড়াতে। সানি খুব ছোট। সানিকে পড়াতে পড়াতে বিকেল 3টা 30 বেজে যায়। সানির মামার শেষে 15 টাকা দেয় আরিয়াকে। সানিকে পড়িয়ে হোস্টেলে এসে এগুলোই ভাবছিল আরিয়া এতক্ষণ বসে বসে। এখন যাবে মিমকে পড়াতে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার। একটু দ্বিধা নিয়ে ফোন ধরল আরিহা। আরিহা অপরিচিত নাম্বার ধরতে পছন্দ করে না। তারপরও ধরে, এই ভেবে যদি আয়ান ফোন করে। হ্যালো, আপনি আরিহা চৌধুরী? জি। আপনি কে? একটা ঠান্ডা অথচ অদ্ভুত গম্ভীর কণ্ঠ। সায়েম বলছি। আপনার কাছে আসা লেটারটা মনে আছে? আরিহার মুখ কঠিন হয়ে গেল। তুমি এতটা নিচে নেমে যাবে ভাবিনি। শেষে কিনা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব। লজ্জা করলো, একটা বিবাহিতা মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে লজ্জা করলো একটু না? সায়েম ধীরে হেসে বলল, তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছো। এখন আমি তোমাকে বিয়ে করব, তুমি চাও বা না চাও। দেখি কে আটকায়। তুমি তো একা থাকো। মেয়ে মানুষ এত তেজ নিয়ে থাকো কিভাবে? আয়ান চৌধুরী জানে তো। আরিহা রেগে গিয়ে বলে, মুখ সামনে কথা বল বেয়াদব। আয়ান চৌধুরী জানলে তোর জিভ কেটে নিবে। এখনো চিনিস না তো আয়ান চৌধুরীকে? এরপর ফোন কেটে যায়। আরিহা উঠে হোস্টেলের গেট থেকে বের হয়ে হাঁটা শুরু করলো। উদ্দেশ্য মিমকে পড়াতে যাবে। হোস্টেল থেকে একটু দূর যেতেই একটা সাদা গাড়ি এসে থামে। দরজা খুলে দুজন লোক বেরিয়ে এসে বলে, চুপচাপ গাড়িতে উঠে বসে পড়ো। আজব, আমি কেন গাড়িতে উঠবো? আমি হেঁটে যেতে পারবো। এ বলে আরিহা চলে যেতে নিলেই জোর করে ওকে গাড়িতে তোলে। আরিহার চিৎকার কেউ শোনার আগেই থেমে যায়। কারণ ততক্ষণে আরিহার চোখ বন্ধ হয়ে যায়। লন্ডনের এক ঠান্ডা সন্ধ্যায় অফিসে একা বসে কাজ করছিল আয়ান। হঠাৎ ফোনে একটা ভিডিও আসে। আরিয়া চোখে কান্না, হাত বাঁধা, চুপ করে বসে আছে। সঙ্গে মেসেজ, তোমার বউ এখন আমার হাতে। সাহস থাকলে বাঁচা মিস্টার চৌধুরী। আয়ানের শরীর থেকে যেন সব রক্ত শুকিয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে গেল। প্রথমে চুপ, তারপর ধীরে গর্জে উঠল, সায়েম রহমান, তোর কবর আমি নিজের হাতে খুঁড়ে দিব। কার কলিজায় হাত দিয়েছিস তুই নিজে জানিস না। আয়ান চৌধুরীর কলিজায় যে হাত দিবে, তার কলিজায় আমি নিজের হাতে মাপবো। সে সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টকে ফোন করলো। আরাফ, ওরা আমার বউকে, আমার ভালোবাসাকে ওই কুত্তার বাচ্চা কিডন্যাপ করেছে। যত যাই লাগে, ওই কুত্তার বাচ্চাকে খুঁজে বের করো। আজ রাতের মধ্যেই। আমি আজ রাতেই বাংলাদেশে যাব, ফার্স্ট। জি জি স্যার, অবশ্যই, আমি এখনই সব ব্যবস্থা করছি। আরিহা হোস্টেলে ফিরছে না দেখে প্রথমে ভেবেছিল সবাই ও হয়তো টিউশনি করতে করতে বেরিয়েছে। কিন্তু ঘন্টা পার হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ও নাকি টিউশনিতে যায়নি। আরিহার মা কান্নায় ভেঙে পড়েন।
আমার মেয়েটা এতটুকু আর বাঁচতে পারলো না? আমার মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কি করছে? আমি যদি আমার মেয়েটাকে আয়নের কাছে বিয়ে না দিতাম, তাহলে ও বাড়ি ছেড়ে যেত না, আর এত কিছুও হতো না। চাচা চাচি, ভাই বোন, বান্ধবীরা সবাই ছোটাছুটি শুরু করে। কোথাও নেই তাদের আলো। আরিহার ভাই তানভীর ও বোন মাইসা কেঁদে কেঁদে অস্থির। আমাদের আরু এমন নয়, কেউ ওকে জোর করে নিয়ে গেছে বলে কাঁদে বান্ধবী মির্জাবিন। ওর সাথে আমার সকালেও কথা হয়েছে। একটা নির্জন ফ্ল্যাটে বসে আছে স্যাম। সামনে আরিহা, মুখে বাধা নেই কিন্তু চোখে আগুন। তুমি জানো না আমার স্বামীকে? একবার ফিরে আসুক। তুমি কোথায় পালাবে স্যাম? স্যাম হেসে বলল, তোমার আয়ান তো তোমায় ছেড়ে গেছে। এবার আমি তোমার সবকিছু হব। ভুলে যাও ওকে আর আমাকে গ্রহণ করো। আরিহা ঘৃণায় তাকিয়ে বলল, তুমি একটা কুৎসিত মানসিক রোগী। মিথ্যা আশা দেখা বন্ধ করো। দিবা স্বপ্ন দেখে লাভ নেই। আমার আয়ান ঠিকই ফিরবে। সায়ামের চোখ লাল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। আয়ানের কণ্ঠ, তুই আমার কলিজায় হাত দিয়েছিস বাচ্চা। আমি এখনই ফিরছি, তুই তোর মৃত্যুর জন্য অপেক্ষা কর। ঠিক তখনই আরিহা বলে উঠে, আমাকে বাঁচাও আয়ান। ও আমাকে আর কিছু বলতে দিল না, তার আগেই সায়াম ফোন কেটে দিল। গভীর রাতে বিমানে নামলো আয়ান। চোখে আগুন, মুখে কঠিন দাগ। গাড়ি থেমে দাঁড়ালো থানার সামনে। সায়েম তখনও পুলিশের হেফাজতে। আয়ান আগেই ওর লোকদের দিয়ে ওকে পুলিশে ধরিয়ে দিয়েছে। আয়ান চৌধুরী থানায় ফিরে শুধু একটা কথা বলে, তোর সাহস হয় কি করে ওকে ছুতে? ঠান্ডা স্বরে বলে আয়ান। সায়েম মুখ ফিরিয়ে ফেলে। আয়ান চৌধুরী বলে, তোর সাথে হিসেব নিকেশ করবে পুলিশ অফিসাররা। আমি তো তোকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু মারবো না কেন জানিস? কারণ আমি এখন আমার বউয়ের সাথে জমিয়ে সংসার করব। ভালো থাকিস। আর জীবনে দেখা নাও হতে পারে। এ বলে চশমা পরে অ্যাটিটিউড নিয়ে বেরিয়ে যায় দ্য গ্রেট আয়ান চৌধুরী। পুলিশ অফিসারদের সঙ্গে সব আইনি প্রক্রিয়া শেষ করে আয়ান ছুটে যায় সেই ফ্ল্যাটে, যেখানে রাখা হয়েছিল আরিয়াকে। এক নির্জন ফ্ল্যাট। ওকে আরো আগে পৌঁছে দেওয়া হতো, কিন্তু আয়ান চৌধুরী বলেছিল সে নিজের সাথে করে নিয়ে যাবে তার বউকে। ফ্ল্যাটের দরজা খুলে গেল। আয়ান দেখালো আরিয়া চোখ বন্ধ করে বসে আছে। তার প্রাণ, তার কলিজা, তার ভালোবাসা। সে সুন্দর চঞ্চল চেহারাটা আর নেই। বুলুমুন মেয়েটা কেমন শুকিয়ে গিয়েছে। আরিয়ার এই অবস্থা দেখে আয়ানের বুক কেঁপে উঠল। খুব কষ্ট হচ্ছে ওর। ওর কারণেই এই অবস্থা মেয়েটার। আরিয়া চোখ খুলে তখনও চুপচাপ, চোখে ক্লান্তি কিন্তু মুখে দৃঢ়তা। সে অবাক হয়ে গেছে আয়ানকে এই মুহূর্তে এখানে দেখে। কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে। ইচ্ছে করছে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু না, সে এত তাড়াতাড়ি ভেঙে পড়বে না। কারণ আর যাই হোক, তার আত্মসম্মান আছে। চল, তোকে বাড়ি নিয়ে যাই। আয়ানের কণ্ঠে এবারের আগুন নয়, শুধু ব্যাকুলতা। আরিহা ধীরে উঠে দাঁড়ালো। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি হোস্টেলে ফিরে যাব। তুমি বাড়ি ফিরে যাও। আমি বাড়ি যাব না, প্লিজ ফিরে যাও। আয়ান থমকে যায়। কি বলছিস এসব? সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির, আর তুই বলছিস বাড়ি যাবি না? চল মাই সুইট হার্ট, চল। আয়ানের মুখে এই প্রথম এমন সম্বোধন শুনে আরিহা, কিন্তু মুখে কিছু বলল না। সেটা তাদের চিন্তা, আমার নয়। আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কি চাই, এমনকি তুমিও না। আমি শুধু একটার জন্য বেঁচেছিলাম, আমার পড়াশোনা আর নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই, যেন কেউ আর সহজে ভাঙতে না পারে। আয়ান ধীরে বলে, আরু, আমি তোকে ভালোবাসি। আরিহা হেসে ফেলে, একটা করুণ বিষণ্ণ হাসি। ভালোবাসো? এটা কেমন ভালোবাসা আয়ান? আমাকে ছেড়ে চলে গেছো তুমি। সমাজের তিক্ত কথা, বাড়ির বাইরে বের হতে পারতাম না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে হোস্টেলে গিয়ে নিজে টিউশনি করে নিজের খরচ নিজেই চালিয়েছি। কেন আমাকে একা ফেলে গেছো? কেন এখন আবার আমার জীবনে ফিরে এলে, যখন আমি নিজেকে নিজের মতো করে দাঁড় করিয়েছি? কেন? উত্তর দাও। আয়ানের মুখে কোন উত্তর নেই, শুধু কপালে শিরা ফুলে উঠছে। তুমি তো জানো না আমি কিভাবে বেঁচে আছি আয়ান। প্রতিদিন নিজেকে জোড়া লাগিয়ে চলেছি। আমার ভালোবাসা সবসময় তোমাকে ঘিরেছিল, অথচ তুমি তুমি ছিলে না। আমি এখন আর সেই আগের আরু না। এখন আমি একা লড়তে জানি, প্রতিবাদ করতে জানি।
আচ্ছা বাদ দাও, আমি আসি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আয়ান হঠাৎ রেগে গিয়ে বলে, তোর এত অহংকার কেন? কিভাবে এত সাহস বেড়েছে তোর? তুই তো আমার স্ত্রী, আমি যা বলবো সেটাই হবে। চল আমার সাথে বাড়িতে চল। আরিহা শান্ত গলায় বলে, স্ত্রী? কবে ছিলাম আমি তোমার স্ত্রী? ভালোবাসা তো দূরের কথা, তুমি তো আমার প্রতি সামান্য সম্মান দেখানি। একটা মুহূর্তের আগে হতাশায় আয়ান ওর গালে থাপ্পড় মারে। ঘর জুড়ে থমথমে নীরবতা। কিছুক্ষণ চুপ করে থাকে আরিহা, তারপর চোখে চোখ রেখে দাঁড়িয়ে যায়। চোখে পানি নেই, যেন ওকে কেউ মারিনি, অথচ গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। থাপ্পড় ছাড়া কি বা করতে পারো আয়ান চৌধুরী? কাপুরুষের মতো গায়ে হাতও তুলতে পারবি? আগে ভালোবাসতে শেখ আয়ান চৌধুরী। থাপ্পড়। এরপর যদি আবার কখনো স্পর্শ করো, তাহলে আমি আরিহা চৌধুরী তোকে মানুষ চিনিয়ে দিব। মাইন্ড নিড মনে থেকে যেন, কথাটা মাথায় ঢুকিয়ে নিস। তুই। আয়ান বলার আগেই আরিহা বলে ওঠে, চুপ। অনেক শুনেছি তোমার কথা, এবার আমিও কিছু বলবো। তুমি আয়ান চৌধুরী হতে পারো, কিন্তু আমি আরিহা চৌধুরী। আমি কারো করুণা চাই না। আমি আরু, যাকে কেউ ভালোবাসেনি, কিন্তু সে নিজেকে ভালোবাসতে শিখেছে। আয়ান কোন প্রতিক্রিয়া করতে পারে না, কোন আরুকে দেখছে সে। আরিহা দরজার দিকে হেঁটে যায়, থেমে বলে, আমি হোস্টেলে ফিরছি। বিদায় আয়ান চৌধুরী। রাত গভীর। আয়ান বাড়ি ফিরে আসে নিঃশব্দে। মা ছুটে আসে আয়ানের উদ্দেশ্যে। আয়ান, মেয়েটাকে আনিসনি? কোথায় ও? কোথায় আরু? আয়ান চুপ করে, চোখে মুখে ক্লান্তি। ওর মতো মেয়েকে বাড়িতে আনার মতো যোগ্যতা আমার কি কখনো ছিল মা? দরজার ফাঁক দিয়ে ছোট বোন মাইসা আর ভাই তানভীর তাকিয়ে দেখে তাদের সেই গম্ভীর ভাইটার চোখ ভিজে গেছে, যাকে তারা কখনো কাঁদতে দেখেনি। কিন্তু সে এখন কাঁদছে শুধু আরিয়ার জন্য। এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। হোস্টেলের রুমে ফিরে বিছানায় বসে আরিয়া একটানা তাকিয়ে থাকে বাহিরে আকাশের ছাদের দিকে। পাশে পড়ে থাকা একটা পুরনো চিঠি, আয়ানের হাতে লেখা। ভালোবাসা যদি সত্যি হয়, সে ঠিক ফিরে আসবে। আয়ান চৌধুরী। চোখ বুজে ফেলে আরিহা। কিছুই ভাবতে পারছে না আরিহা। মেয়েটা ছাদে চলে যায়, ওর মন খারাপ হলেও সবসময় ছাদে চলে যায়, সেখানে সে শান্তি পায়। কিছুক্ষণ ছাদে থেকে এসে চলে যায় ঘরের উদ্দেশ্যে। হোস্টেলের ছাদ থেকে নেমে আসার পর আরিয়া কিছু খায় না। অবশ্যই ওর রুমমেট সুমাইয়া অনেকবার বলেছিল কিছু খেতে, কিন্তু ও কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়, কারো সঙ্গে কথা বলে না। মনটা স্থির করতে পারে না কিছুতেই। ঘুম চোখে আসে না, শুধু একটা প্রশ্ন করে করে খাচ্ছে, কেন এতদিন পর ফিরে এলেন? কেন বললো ভালোবাসে? কেন ও আমাকে নিতে এসেছে? আয়ান কি সম্পর্কটা ঠিক করতে চাই? আচ্ছা, ও যদি ঠিক করে নেয় তাহলে আমি না না ভাবতে পারছি না। এগুলোই ভাবছিল আরিহা এতক্ষণ বসে বসে। সকাল হতেই হোস্টেলের গেটের সামনে একটি চেনা গাড়ি দাঁড়িয়ে থাকে। দারোয়ান ভাই এসে জানায়, আরু আপা আপনার জন্য একটা গাড়ি এসেছে, বললো আপনাদের বাড়ি থেকে কেউ পাঠিয়েছে। আরিয়া গেটে যায়। গাড়ি থেকে একজন ড্রাইভার বের হয়ে এসে জানায়, ম্যাডাম, আমাকে বড় ম্যাডাম পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? সত্যি করে বলুন কে পাঠিয়েছে? আমাকে ওই বার নিয়ে গিয়ে বিপদে ফেলেছেন চৌধুরী বাড়ির লোকেরা। গিয়ে বলে দিবেন আমি আসতে পারবো না। ওই বাড়িতে যাওয়ার কোন ইচ্ছে আমার নেই। এবার আপনি যেতে পারেন ড্রাইভার চাচা, আমি যাব না। ম্যাডাম, আপনি না গেলে বড় ম্যাডাম অনেক কষ্ট পাবেন। আপনি কি চাচ্ছেন ওনাকে কষ্ট দিতে? থাকা লাগবে না, আপনি শুধু ওনার কথা শুনে চলে আসবেন। আরিহা প্রথমে বাধা দিলেও কিন্তু বড়মার নাম শুনেই থেমে যায়। সেই মানুষটা, যিনি শাসনের চেয়েও বেশি ভালোবেসেছেন তাকে। তার মায়ের থেকেও বেশি ভালোবাসে তার বড় মা, কিন্তু এখন উনি তার শাশুড়ি। আচ্ছা ঠিক আছে চলুন, কিন্তু আমি কথা শুনেই ফিরে আসবো। ঠিক আছে চলুন। চৌধুরী বাড়ি। বড়মা চুপচাপ বসেছিলেন দোতলার বারান্দায়। চোখে কান্না, মনে ক্লান্তি। আরিয়াকে দেখে হেসে উঠলেন, কিন্তু সেই হাসি যেন কাটার আঘাতে ক্ষত বিক্ষত। আমার ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেল যে মাকে না বলেই চলে যায়। মায়ের কোন কথা শুনতে চায় না। আরিয়া কিছু বলে না, মাথা নিচু করে বসে।
বড় মা ওর হাত ধরে বলেন, তুই জানিস না তোর চলে যাওয়ায় কি ভেঙে পড়েছে আমাদের আয়ানটা। রাতে ফিরেই দরজা বন্ধ করে কাঁদছে ছেলেটা। আমি কখনো ওকে কাঁদতে দেখিনি, কিন্তু তোর জন্য আমি ওকে কাঁদতে দেখেছি। সে তো আমাকে কখনোই বুঝতে চায়নি বড় মা। আমি তো চেয়েছিলাম সম্পর্কটা ঠিক করতে, কিন্তু সেটা চাইনি। আমি এখন আর আগের আর ইহা নয় যে, যে জায়গায় আমার কোন সম্মান ভালোবাসা নেই, সে জায়গায় পড়ে থাকবো। আর ইহা ধীরে বলে, আয়ান তোকে বুঝতে শিখেছে আরো, কিন্তু বুঝতে শিখেছে অনেক দেরিতে। আমি চাই তোরা একসাথে আবার নতুন করে শুরু করিস। ও তোকে এখন প্রাণপণে চায়। ভেবে দেখ না মা। আর ইহা কিছু বলে না। ভেতরে কেমন জানি ঝড় বইছে, কিন্তু সে শান্ত। তোমার কথা শেষ, তাহলে আমি এখন আসি। ভালো থেকো। তোর মায়ের সাথে দেখা করবি না? আরিহা মাথায় ওড়না নিয়ে যেতে যেতে বলে, ইচ্ছা নেই এর, আমার টিউশনিতে যেতে হবে। বাই বড় মা। অন্যদিকে আয়ান চুপচাপ নিজের রুমে বসে আরিহার সেই পুরনো স্কেচবুকটা দেখছে, যেটা ওর চলে যাওয়ার পরও যত্ন করে রেখে দিয়েছিল আরিহা। প্রতিটি পাতায় আরিহার ছোঁয়া, তার হাসি, তার কষ্ট, তার ছোট ছোট স্বপ্ন। তানভীর ধীরে এসে বলে, ভাইয়া, আরো আপি তো এসেছিল বড়মার সঙ্গে দেখা করতে। তুমি দেখেছ? আয়ান চমকে ওঠে, ছুটে যায় বারান্দায়, কিন্তু দেরি হয়ে গেছে। গাড়ি চলে গেছে। মানে আরিহা চলে গেছে। বিকেলে আরিহা হোস্টেলে ফিরে আসে। দরজার নিচে একটা খাম পড়ে থাকে। আরিহা হাত বাড়িয়ে খামটা নেয়। আরিহা খুলে দেখে আয়ানের হাতে লেখা, চিঠিতে লেখা, আরু, আমি জানি আমি তোর প্রাপ্য না, কিন্তু আমি চেষ্টা করতে চাই, সবটা আবার নতুন করে শুরু করতে চাই। তোকে নিয়ে একটা সংসার, ভালোবাসায় ভরা প্রতিটা দিন। আমি পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টার ত্রুটি করব না। যদি কখনো মনে হয় আমার প্রতি আরেকবার বিশ্বাস রাখতে পারিস, তাহলে শুধুই একটাবার বলিস, আমি দৌড়ে আসবো। আয়ান চৌধুরী। চিঠি পড়ে আরিহা নিজে নিজে বলে, আমি তোমার সাথে আবারও জীবন শুরু করতে পারবো না আয়ান চৌধুরী। কাজ ভেঙে গেলে সেটা কখনোই জোড়া লাগে না, তেমনি মন একবার ভেঙে গেলে দ্বিতীয়বার ঠিক হয় না। আরিহা হেসে দেয়, এক রহস্যময় হাসি। হোস্টেলের ছাদের এক কোণে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছিল আরিহার চুল। মনের মধ্যে চলছে এক অব্যক্ত যুদ্ধ। কি সুন্দর নাচছে মেয়েটা বৃষ্টির মধ্যে। কেউ বলবে এর মনে এত দুঃখ। দূর থেকে কেউ দেখলে বলবে ওর মতো চঞ্চল হাসি খুশি মেয়ে আর দুটো নেই। কিন্তু যারা ওর সাথে থাকে, ওর আপনজন, তারা জানে ওর এক একটা দিন কিভাবে কাটে। মেজাবিন এগুলো ভাবছিল। পেছনে থেকে মেজাবিন এসে একটা ছাতা ধরলো মাথার ওপর। তুই তো একদম ফিল্মের নায়িকা হয়ে গেছিস বৃষ্টিতে। আয়ান ভাই দেখলে জানি কি করতো। হায় আল্লাহ, হাত দিয়ে মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভান করে। চুপ কর মেহু, দুষ্টুমি বন্ধ কর। আরিহা হালকা হাসল। আচ্ছা বলতো, তোর কি বিয়ে হয়েছে? বিরক্ত হয়ে, কেন তুই কি জানিস না নাকি? বৃষ্টির পানি নিয়ে খেলতে খেলতে। আসলে বলতো, তোর মতো এই প্রথম কাউকে দেখলাম যে জামাই বিদেশ থেকে আসলো আর বউ রাগ করে হোস্টেলে বসে আছে। তাই অবাক লাগে তোর কি আসলে বিয়ে হয়েছে। আচ্ছা সত্যি করে বলতো, তুই এত সকালে আমার কাছে কি কারণে এলি? বিরক্ত হয়ে, তৌবা তৌবা, এই মেয়ে বলে কি? বলছি আজ কয়দিন কলেজে যাস না? মায়া, সানি, মিম, মায়া ওদের বাড়িতে টিউশনি করতে গিয়েছিলি? হ্যাঁ, টিউশনি না করলে খাবো কি, চলবো কিভাবে? কিন্তু কলেজে যেতে ইচ্ছে করে না। আমার অবাক লাগে জানিস। আরিহা উত্তর দিল, কি? আচ্ছা তোর কি কষ্ট হয় না? কোথায় চৌধুরী বাড়িতে রাজারানীর মতো থাকতি। 10 জন চাকর ছিল, আমার ঘনায়ের বাকিয়ের তো আছেই। আর এখন কি না? আসলে তোকে দেখলে কত কিছু শেখার আছে আরো। আচ্ছা বাদ দে, একটা কথা বলতো। আরিহা আকাশের দিকে তাকিয়ে জবাব দিল, কি? সত্যি করে বল, তুই কি আয়ানের কথা ভাবছিস? আরিহা মেজাবিনের দিকে তাকিয়ে জবাব দিল, না। তোর কি আমাকে এতটা বেহায়া মনে হয় মেহু? আমি আবার তার কাছে ফিরে যাব, যে আমাকে কখনো মানুষই মনে করেনি। এই যে বলেছিস না আমি আমি রাজার রাজকন্যা ছিলাম, আজ আমি এই অবস্থায় শুধুমাত্র ওই আয়নের জন্য। ওকে আমি এত সহজে কিভাবে ছাড়ি? জ্বালিয়ে মারবো ওকে। তৈরি থাকুন মিস্টার আয়ান চৌধুরী, এই মিসেস চৌধুরী আপনাকে ছাড়বে না। আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় সে তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। মেজাবিন জবাব দিল নির্ভয়। এই মেজাবিনই তো ওর একমাত্র বন্ধু, যে আয়ানের বিয়ের পর থেকে সবকিছু জেনেও একটুও ফেলে যায়নি। আরিহা মেজাবিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পরদিন সকালে
সাইম রহমান এসে দাঁড়ায় হোস্টেলের সামনে, হাতে ছোট্ট একটা ফুলের তোড়া। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় নুসরাতুল মির্জাবিন। শয়তান, তুই এখানে কি করছিস? আর তুই ছাড়া ফেলি কিভাবে? প্লিজ চলে যাও, ওকে ওর মতো বাঁচতে দিন প্লিজ। তোমার ফ্রেন্ডের জন্য এসেছি, তোমার জন্য না। তুমি এখন যেতে পারো। ওকে বিরক্ত করা বন্ধ করুন, ও এখন একা থাকতে চায়। তুমি তার মুখপাত্র? না, খুবই ব্যস্ত হয়ে নিজেকে দেহরক্ষী ভেবেছ। তুমি কি ওর সিকিউরিটি গার্ড? আমি যা দরকার তাই করবো, তুমি এখানে থেকে যাও। সায়েমের চোখ টকটকে লাল, মির্জাবিনের চোখ বিদ্যুৎ চমক। তবে আমি আবার আসবো নুসরাতুল মির্জাবিন বাই। চৌধুরী বাড়ি। আয়ান আর তানভীর একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছে। ভাইয়া, আমি জানি না কেন, কিন্তু আজকাল তোমার চোখে আগে সেই রাগ দেখি না। দেখি কষ্ট, আর একটা নীরব ভালোবাসা। কারণ আমি এখন বুঝি, ভালোবাসা মানে মনে মনে রেখে দেওয়া না। আমি যদি আগেই ভালোবাসার কথা বলতাম তাহলে তাকে আমার হারাতে হতো না, কিন্তু আমি ওকে আমার জীবনে ফিরিয়ে আনবই। তানভীর কিছু বলে না, শুধু শুনে ভাইয়ের কথা। আয়ান চুপ, জানালার দিকে তাকিয়ে থাকে। আকাশে মেঘের আড়ালে কিছু তারা লুকিয়ে আছে, যেমন ঘরে ওর ভালোবাসাটা লুকিয়েছিল। কলেজে দুপুর। আরিহা আর মেজাবিন বসে আছে ক্যান্টিনে। হঠাৎ মেজাবিনের ফোন বেজে ওঠে। নাম দেখে তার রাগে মুখ লাল। এই ছেলে আবার কল করছে। কে? সায়েম রহমান। আমাকে নাকি একটা ব্যাপার জানাতে চায়। আমার মনে হয় ও তোর প্রেমে পড়েছে। আমার কথা ভুলে যাক, ভালোই হলো। আরিহা হেসে বলে, তোমাদের এই ঝগড়াঝাটি কবে প্রেমের রূপ নেবে বুঝি না। তুই পাগল? আমি আর ও? কখনোই না। দেখবো মনু, দেখবো। সন্ধ্যা। কলেজের সামনে। সায়েম দাঁড়িয়ে মেজাবিনের জন্য অপেক্ষা করছে। তুমি আবার এখানে? তুমি বললে বিরক্ত না করতে, তাই এসেছি প্রমাণ দিতে আমি ঠিক কাকে বিরক্ত করতে চাই। মানে? মানে আমি নিজেই জানি না কেন, কিন্তু তোমাকে না দেখলেও অস্থির লাগে। তোমার রাগ, তোমার ঝগড়া, সবকিছু আমার ভালো লাগে। মেজাবিন হতভম্ব, কিছু বলতে পারে না, শুধু বলে, তুমি কি এখনো আমার বন্ধু আর ওর পিছে ছুটছ? সায়েম এক চুম্বকের মতো বলে, তোমার দিকে তাকিয়ে আমি এখন আর কাউকে দেখি না। বিশ্বাস করো মেজাবিন। এক রাতে হোস্টেলের ছাদে আরিহা আবারও চিঠিটা পড়ে। তার চোখে জল। ঠিক তখনই মেজাবিন এসে বলে, আরু, আমি তোমার থেকে একটা জিনিস চেয়েছিলাম না কখনো, কিন্তু আজ বলবো। কি? তুই আয়ান ভাইকে আর একটা সুযোগ দে। কারণ আমি এখন বুঝি, কাউকে হারিয়ে দিলে সেটা কেমন লাগে। আর তুই ওর ভালোবাসা পাওয়ার যোগ্য, বরং ওর জীবন তোকে ছাড়া অসম্পূর্ণ। আরও কিছু বলে না, শুধু নিচের দিকে তাকায়। গলায় কাঁপুনি, চোখে কান্না। শুধু বলে, আমাকে বাধ্য করিস না মেজাবিন, তুই এখন যা। সকালবেলা কলেজের গেট দিয়ে ধীরে পা ফেলে ঢুকছে আরিহা ও মেজাবিন। ছোট থেকেই একসাথে আছে আরিহা ও মেজাবিন। চারপাশে এত পরিচিত মুখ, অথচ আরিহা ওর মনে যেন আজ রং লেগেছে। সকাল থেকে শুধু মুচকি মুচকি হাসছে ও। কিন্তু কেন তা মেজাবিন জানে না। কিন্তু অবাক হচ্ছে, মেজাবিন কবে আরিহাকে এভাবে হাসতে দেখছে তার ঠিক মনে নেই। কিন্তু আরিহার মন ভালো থাকলে ওর মনটা ভালো নেই, কিন্তু কেন সে জানে না। তোর মনে আছে আর ওই গেটটা আমরা কত হাসি মুখে পেরিয়ে যেতাম? মেজাবিন হালকা হেসে বলল। আরিহা বলল, হ্যাঁ। কিন্তু এখন সবকিছু বদলে গেছে মেহ। এখন আমার প্রতিটা দিন একটা যুদ্ধ। কিন্তু আমি আরিহা চৌধুরী আবার আগের আড়ুতে ফিরে আসবো দেখিস। এ বলে আরিহা এসে দিল। কলেজের করিডোর ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে এসে দাঁড়ায় সাইম রহমান। হাত জোর করে, চোখে সত্যি অনুশোচনা। আরিহা, প্লিজ, আমি জানি তুমি আমাকেই ঘৃণা করো। আমার সেই দিনের ব্যবহার ভুল ছিল। আমি অনেক ভেবেছি। আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আমাকে তুমি ক্ষমা করো, না হলে তোমার বান্ধবী মেজাবিন আমাকে ছাড়বে না। মেজাবিন এদিকে তাকিয়ে। আরিহা থেমে যায়। চোখে আজ আর কষ্ট কিংবা পানি নেই,
কিন্তু ঠোঁটে শক্তি রেখা। তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, স্যাম। তুমি যা করেছো তা থেকে আমি শিক্ষা নিয়েছি। আর তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে অন্য কারোর সঙ্গে এমন করবে না। দ্বিতীয়বার এই ভুল করবে না। এইটুকু নিশ্চিত করো যে আমি যদি কখনো তোমাকে এগুলো করতে দেখি বা শুনেছি, তাহলে আমি আরিয়া চৌধুরী তোমাকে ছাড়বো না, মনে রেখো। সায়েম কিছু বলে না, শুধু হাসে। মির্জাবিন কটমট করে তাকিয়ে বলে, এই ছেলেটা এখনো অভিনয় করতে জানে, চল এখান থেকে। সায়েম মৃদু হাসে, কিন্তু চুপ থাকে। আরিহা এক পলক ওর দিকে তাকিয়ে বলে, তুমি এখন যেতে পারো। আর আমার কাছে কোনো প্রত্যাশা রেখো না। হঠাৎই যেন পুরো পরিবেশ থেমে যায়। ক্লাসরুমের দিকে মোড় নিতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক চেনা ছায়া। আয়ান চৌধুরী। কালো শার্ট, আজও কত সুন্দর লাগছে তাকে। ওর চোখ ঠিক আরিহার চোখে আটকে যায়। আরিহা কিছু না বলে, না দেখার ভান করে চলে যাচ্ছিল, ঠিক তখনই ডেকে ওঠে। আরিহা। ওর কণ্ঠ কম্পিত। আরিহা সবার সামনে ঠান্ডা স্বরে বলে, তুমি এখানে কি করছো? তোমার কাছে আসতে চেয়েছি, একবার অন্তত চোখে চোখ রেখে বলতে চেয়েছি, আমি ভুল করেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমি আর পারছি না আরো। তুমি সবকিছুই দেরি করে করো, মিস্টার চৌধুরী, আরিহা ধীরে ধীরে বলে। ভালোবাসা বোঝনি যখন আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, এখন এসেছো আমার ভাঙা আত্মা দেখে? কিন্তু আফসোস এদের হৃদয়ে আর তোমার নাম নেই। আমার চোখের পানিতে সব মুছে গেছে তোমার নাম, মিস্টার আয়ান। সবার চোখ ওদের দিকে। ক্লাসমেটরাও জমে গেছে চারপাশে। আরো অনেক লোক। আয়ানের কণ্ঠ আর একটু বেরোতে চায় না। কিছু বলতে গেলেও থেমে যাচ্ছে। আরিহা হেঁটে আসে সামনে, খুব ধীরে। আয়ানের সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমাকে যা দিয়েছো তা তোমার ভালোবাসা নয়, ছিল অপমান আর অবহেলা। আমি আর সেই মেয়েটা নই, যে চোখ বন্ধ করে তোমার অপেক্ষায় বসে থাকবে। আমি এখন আমার মতো বাঁচি। একা। এক বাঘিনীর মতো। তুমি আমার গল্পের নায়ক নও। তুমি ছিলে শুধু একটা অধ্যায়, যেটা আমি শেষ করে ফেলেছি। যার শুরু আমি আর করতেও চাই না। চারপাশে সবাই স্তব্ধ। হঠাৎ কেউ একজন বলে, ওই লোকটা তো ওর স্বামী ছিল না? এই সেই আয়ান চৌধুরী। বউরে ছেড়ে চলে গেছিল আর এখন নাটক করতে আসছে। কিছু হাসাহাসি, কিছু ফিসফিস, লোকজন বলাবলি করছে। আয়ান অপমানিত। গলা শুকিয়ে গেছে। তবুও মাথা উঁচু করে বলে, আমি আছি। চোখে জল চেপে রেখে আয়ান বেরিয়ে যায় কলেজের গেট দিয়ে। মির্জাবিন ধীরে এসে আরিহার কাঁধে হাত রাখে। তুই ঠিক করলি, একদম ঠিক করলি। আজ যা করেছিস আরো আগে করা উচিত ছিল আরু। আরিহা তাকিয়ে থাকে আকাশের দিকে। মুখে আত্মবিশ্বাস। একটু হেসে বলে, হ্যাঁ মেহু, এবার নিজেকে ভালোবাসার সময়। আর আমার গল্প আমি নিজে লিখবো, কারো ছায়া হয়ে নয়, নিজেকে নিয়ে। রোদ ঝলমলে দুপুর। কলেজের গেট ছেড়ে বেরিয়ে আসে অ্যান। চোখের পাতা ভিজে আছে, কিন্তু কারো চোখে তা পড়ে না। বুকের ভেতর কেমন ছেঁকা দিচ্ছে, যেন কারো কথার তীর হৃদয়ের গভীরে গিয়ে বিঁধেছে। আরিহার সেই চোখে চোখ রেখে বলা কথা, তুমি আমার গল্পের নায়ক নও। তুমি ছিলে শুধু একটা অধ্যায়, যেটা আমি শেষ করে ফেলেছি। এই লাইনগুলো যেন আয়ানের কানে ঘুরপাক খাচ্ছে বারবার। সে নিজেকে বলে, আমি শুধু ভুল করিনি, আমি আমার ভালোবাসাকেই হারিয়ে ফেলেছি। আমি কি আর তাকে পাবো না? সবাই বলে ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু এই যে কান্না করছে আয়ান চৌধুরী, সেটাকে কেউ দেখছে না। মাথায় হাত বুলিয়ে চোখের পানি আড়াল করতে করতে বাইকে চেপে বসে আয়ান। গতি বাড়িয়ে দেয়, যেন পালাতে চায় এই যন্ত্রণার শহর থেকে। বাইকের গতি একদম বাড়িয়ে দিয়েছে, সে কি করছে সে নিজেও জানে না। রাস্তার মোড়ে হঠাৎই একটা ট্রাকের সাথে ধাক্কা নেয়। একটা বিকট শব্দ। ধাক্কা ছিটকে পড়ে যায় বাইকার আয়ান। তার চোখ বন্ধ হয়ে আসে। কানের কাছে শুধু আরিহার সেই একটাই কথা এখনো বাজছে, তুমি আমার গল্পের নায়ক নও। তুমি ছিলে শুধু এক অধ্যায়, যা আমি শেষ করে ফেলেছি। আয়ান চোখ বন্ধ হওয়ার আগে একটা কথা বলে, আমি তোকে ভালোবাসি আরিহা। আমি তোকে ভালোবাসি আরু। আমি তোর জন্য কোন ভালোবাসা রেখে যেতে পারিনি। রেখে গেছি শুধু একটা ঘৃণা।
রক্তে ভিজে যাচ্ছে রাস্তার বীজ। পথচারীরা ছুটে আসে, কেউ একজন মোবাইল বের করে চিৎকার করে, চৌধুরী বাড়ির কারো নাম্বার আছে? এই ছেলেটাকে চিনেন? কেউ? ও তো আয়ান চৌধুরী। কেউ অ্যাম্বুলেন্স ডাকো, আমি ওর বাড়িতে খবর দিচ্ছি। ওদিকে কলেজে তখনও ফিসফিস চলছে। ক্লাস শেষ হয়েছে। আরিহা আর মেজাবিন ক্যান্টিনে। আরিহা বসে আছে, কিন্তু ওর মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কিন্তু কি? আয়ানের আবার কিছু হয়নি তো? না না, ও তো একটু আগে বাড়িতে গেল। আর ওর কিছু হলে আমার কি? এগুলো ভাবছিল আরিহা বসে বসে। মেজাবিন ফোন চেক করতে করতে হঠাৎ চিৎকার করে উঠে, আরো কি হয়েছে? এভাবে করেছিস কেন? কি দেখেছিস ফোনে? মেজাবিন কান্না করতে করতে বলল, আরু তোর আয়ান, আয়ান অ্যাক্সিডেন্ট করেছে। আরিহা থমকে যায়। 1 মিনিটের জন্য ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ওর কানের কাছে শুধু একটা কথাই বাজে, তোর আয়ান অ্যাক্সিডেন্ট করেছে। ও বলল, কি বলছিস? কোথায়? ওর ঠোঁট কাঁপছে, হাত থেকে পানির বোতল পড়ে যায়। দেখি। আরিহা ওর হাত থেকে ফোনটা নিয়ে নেয়। খবরটা আসছে ফেসবুকে, লোকজন লাইভ করছে। আরিহা দেখে আয়ানকে হসপিটালে নেওয়া হচ্ছে। আরিহা আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দেয় গেটের দিকে। হঠাৎই কানের পাশ দিয়ে একটা শস্য শব্দ, চারপাশ ঘুরছে। ও নিজেকে নিজে প্রশ্ন করলো, আমি বুঝি এবার একেবারে হারিয়ে ফেলেছি ওকে। ও আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল, হে আল্লাহ, হে রব, তুমি কোথায়? তুমি আমার সাথে কেন এরকম করছো? কি পাপ করেছি আমি? কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমায়? আমি তো কখনো কারো খারাপ চাইনি। পিছন থেকে মেজাবিন সান্ত্বনা দিতে দিতে বলল, আরু প্লিজ, তুই নিজেকে সামলা। আরি এবার চিৎকার করে বলল, কি করে সামলাবো আমি? ওর এই অবস্থার জন্য শুধু আমিই দায়ী। ওর কিছু হলে আমি নিজেকে কখন ক্ষমা করব না। আচ্ছা ঠিক আছে, এখন চল আমরা হসপিটালে যাই। হঠাৎ মেজাবিন এবার চিৎকার করে উঠল, আর ও। আরিহা মাটিতে লুটিয়ে পড়ে, চোখ বন্ধ, ঠোঁট ফাঁকা হয়ে শুধু একটা নাম ফিসফিস করে, আয়ান। হাসপাতাল। সাদা আলো, হাসপাতালের সাদা পর্দা, সাদা বেড, নার্সের কণ্ঠস্বর, অ্যাম্বুলেন্সের শব্দ মিলিয়ে এক অস্থির পরিবেশ। আয়ান অপারেশন থিয়েটারে। মাথায় আঘাত লেগেছে, পা ভেঙেছে, অবস্থা আশঙ্কাজনক। ডাক্তাররা খুব চেষ্টা করছে তাকে বাঁচানোর, বাকিটা আল্লাহর হাতে। ওদিকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আরিয়াকেও। অতিরিক্ত মানসিক ধাক্কা আর রক্তচাপ কমে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। মেজাবিন কাঁদতে কাঁদতে বসে আছে আছে আরিয়ার পাশে। ওদের বাড়ির লোকজনদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে, ওনারা আসতেছে। মেজাবিন বলল, তোমরা দুজন এত ভালোবাসো একে অপরকে, তাহলে কেন এত দূরে চলে গিয়েছিলে আয়নারু? কেন এত কষ্ট তোমাদের? ডাক্তারের কণ্ঠে ঘোষণা আসে, পেশেন্ট আয়ান চৌধুরী এখনো আশঙ্কামুক্ত নয়। ব্রেন হেমারেজ হতে পারে, আমরা চেষ্টা করছি। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আমরা তো শুধু চেষ্টা করছি। মেজাবিন কিছু বলে না, শুধু বলল, ওকে ডাক্তার। আরিয়া ধীরে ধীরে চোখ মেলে, চারপাশ ঝাপসা, মাথা ব্যথা করছে। মেহু, আয়ান কোথায়? মেজাবিন ওর হাত ধরে বলে, অপারেশন থিয়েটারে। আরু, খুব খারাপ অবস্থা ওর। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ ছাড়া কে নেই ওনাকে বাঁচানোর। আরিয়ার চোখে এবার পানি নেমে না, ও শুধু ফিসফিস করে বলে, ও বেঁচে থাকুক মেহু, আমি আর কিছু চাই না। আমি সব ভেঙে ফেলেছি, কিন্তু আল্লাহ যেন ওকে ফিরিয়ে দেয়, আমি সব ঠিক করে নিব। চোখ বুজে আবার কেঁপে ওঠে আরিয়ার ঠোঁট, তুমি শুনছো তো আয়ান, একবার ফিরে এসো। আমি কিছুই চাই না, শুধু তোমাকে চাই। আমি তোমার সাথে আবারও সংসার করতে চাই। হাসপাতালের রাত। ঘড়ির কাঁটা রাত 2টা ছুঁই ছুঁই করছে। হাসপাতালের করিডোরে এক অদ্ভুত নীরবতা। অল্প আলো, হালকা কুয়াশা। কাছের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। আরিহা বসে আছে অপারেশন থিয়েটারের দরজার সামনে। চোখ শুকিয়ে গেছে, বুকের ভেতর চাপা আতঙ্ক। ঠোঁটে একটাই প্রার্থনা, আল্লাহ তুমি আমার আয়ানকে ফিরিয়ে দাও। অপারেশন থিয়েটারের ভেতরে ডাক্তারদের চেষ্টায় চলছে প্রাণপণ লড়াই। মাথায় গভীর আঘাত, ব্রেন হেমারেজের আশঙ্কা। ধীরে ধীরে মনিটরের হার্টবিট লাইনে একটু নড়াচড়া দেখা যায়। সবাই থেমে তাকিয়ে থাকে।
একটা ডাক্তার বলে উঠে। উনি ফিরে আসেন, হার্টবিট ফিরছে। আমরা সফল হয়েছি, এটা একটা চমৎকার ব্যাপার। আজ পর্যন্ত আমরা এই ধরনের রোগীকে বাঁচাতে পারিনি। ওনার স্ত্রীকে জানাও। সকাল 5টা। অপারেশন শেষ। ডাক্তার জানান, আয়ান এখন স্টেবল, তবে খুব দুর্বল। আইসিইউতে রেখেছি। দেখভালের দরকার। ভালোভাবে দেখাশোনা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আরিয়া সেজদায় নেমে যায় মেঝেতে, আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বলে, তুমি আমার আয়ানকে ফিরিয়ে দিয়েছ। এ রব, তুমি সব পারো। তুমি আমার হাত ফিরিয়ে দানি। তুমি আমার দোয়া কবুল করেছ। আইসিইউ কেবিন। আয়ান নিঃশব্দে শুয়ে আছে। পাশে বসে আরিহা ওর হাত ধরে রেখেছে। নার্স বারবার বলে, ম্যাম, একটু বিশ্রাম নিন। আরিহার একটাই কথা, আমি কোথাও যাব না। নার্স আর কিছু বলে না। নিজের ওড়না দিয়ে ওর কপালের ঘাম মুছে দেয়। তুমি একা নও, আয়ান, আমি এখানে আছি। আমি আর কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব, প্রমিজ। তুমি প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। চৌধুরী পরিবার হসপিটালে আসেন। রুবিনা চৌধুরী কাঁদতে কাঁদতে ছেলেকে দেখতে চান, কিন্তু নার্স থামিয়ে দেয়। নার্স বলে, উনি এখনো পুরোপুরি সুস্থ নন। আপনারা ওনার সামনে কোন প্রকার কান্নাকাটি করতে পারবেন না। এতে আপনাদের রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শবনম চৌধুরী এসে আরিয়ার কাঁধে হাত রাখেন। তুই আমার মেয়ে। আমি জানি তোকে কিছুই বুঝিয়ে দিতে হবে না। তুই পারবি। তুই পারবি আয়ানকে সুস্থ করে তুলতে। অতীত ভুলে যা, মা স্বামী স্ত্রীর মধ্যে এরকম হওয়াটা স্বাভাবিক। এবার তোদের সম্পর্কটা ঠিক করতে হবে। রুবিনা এবার আরিয়ার দিকে তাকিয়ে চোখের পানি মুছে। কোনো অভিযোগ নেই, শুধু এক অসীম কৃতজ্ঞতা। রুবিনা বেগম বললেন, মারে, আমি জানি আমার ছেলেটা অনেক অন্যায় করছে তোর সাথে। তুই প্লিজ আমার ছেলেটাকে ক্ষমা করে দে। আমি শাশুড়ি হিসেবে তোর কাছে হাত জোর করছি। আরিহা এবার তার মায়ের দিকে তাকিয়ে বলল, দেখলে মা, সব শাশুড়ি এক। কেমন মির্জাপুর দেখলে নিজের ছেলের জন্য আমার কাছে হাত জোর করছে, যেন আমি তার কেউ না। ও শোন বড় মা, আমি তোমার মেয়ে এড়িয়ে ছিলাম আর থাকবো। আমি তোমাকে কখনো মা বলতে পারবো না। পিছন থেকে মেজাবিন বলল, কেন পারবি না আরো? স্বামীর সংসার করতে পারলে শাশুড়িকে মাও ডাকতে পারবি। মেজাবিন এবার আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, বড় মা। বড় মা থেকে বড়টা কেটে দে, তাহলে তো হলো আরো। আরিহা এবার বিরক্ত হয়ে বলল, মেজাবিন, তুই আমাদের পরিবারের মধ্যে কেন ঢুকেছিস? মেজাবিন বলল, তওবা তওবা আরু। এতক্ষণ তো তুই তোর শাশুড়িকে মির্জাফর বলছিলি। তুই কি কম নাকি? হ্যাঁ। শবনম বেগম আর রুবিনা বেগম, ওদের ঝগড়ায় বিরক্ত। তোরা থামবি। আচ্ছা আরু, আমরা যাচ্ছি, কাল আসবো আবার, দেখে রাখিস। আল্লাহ হাফেজ। পরদিন সকাল। ডাক্তার বলেন, পেশেন্ট চোখ খুলছে ধীরে ধীরে। আয়ান ধীরে ধীরে চোখ খোলে। ঝাপসা চোখেও দেখে পাশে বসে কেউ হাত ধরে রেখেছে। আরিহা ফিসফিস করে বলে, আমি এখানে, তোমার পাশে। আমি আর কোথাও যাব না, তাড়াতাড়ি উঠো। আয়ান ওর দিকে তাকায়, ঠোঁটে হালকা হাসি, চোখে পানি। তুমি ফিরে এসেছো। আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আরিহা কাঁদতে কাঁদতে বলে, তুমি শুনছো তো আয়ান, আমি আর পালাতে চাই না। আমি সংসার করতে চাই, তোমার পাশে থেকে প্রতিদিন তোমার যত্ন নিতে চাই, সত্যি বলছি। আয়ান শুধু মুচকি হাসে, কিছু বলতে পারে না। হাসপাতালের কয়েকদিন। আরিহা সেবায় ব্যস্ত। প্রতিদিন খাবার নিয়ে আসে, হাত ধরে রাখে, ওষুধ খাওয়ায়। রাতে পাশে অন্য আরেকটি বেড আনিয়েছে, সে সেখানে ঘুমায়। খুব সজাগ থাকে যেন আয়ানের কোন সমস্যা না হয়। মেহজাবিন হাসি মুখে বলে, তুই তো পুরো নার্স হয়ে গেছিস। বাহ, আরু, তোর তো একটা চাকরি নেওয়া উচিত, হসপিটালে নিবি। আরিহা বিরক্ত হয়ে বলল, তুই চুপ করবি মেহু। আরিহা বলে, এই সেবাই আমার তওবা, আমার ভালোবাসার প্রমাণ। যদি আল্লাহ আমায় ক্ষমা করে। হাসপাতাল থেকে বাড়ি ফেরা। আয়ানের ছুটি মঞ্জুর হয়েছে। ডাক্তার বলেছেন এখন ওর বাড়িতে থাকলেই ভালো হবে। গাড়ি এসে দাঁড়িয়েছে হাসপাতালের সামনে। আরিহা হাতে হাত রেখে ধরে রেখেছে আয়ানকে, যেন এক মুহূর্তের জন্য আলগা না হয়। আরিহা বলে, তোমাকে বাড়ি ছেড়ে আমার হোস্টেলে চলে যেতে হবে।
আমার টিউশনির কি অবস্থা আল্লাহ ভালো জানেন। আয়ান রেগে গিয়ে বলে, তোর কোথাও যেতে হবে না, তুই বাড়িতে থাকবি। এতদিন আমি ছিলাম না তাই বাইরে হোস্টেলে ছিলি, এখন আর না। চৌধুরী বাড়ির বউ চৌধুরী বাড়িতে ফিরে চল। আরিহা কোমরে হাত রেখে বলে, কি বললে তুমি? আমি চৌধুরী বাড়ির বউ? আয়ান নির্বিকার ভাবে বলল, তা নয় তো কি? আরিহা রেগে গিয়ে বলে, ভুলে যাবে না, আমি চৌধুরী বাড়ির মেয়ে। শবনম চৌধুরী আর রুবিনা চৌধুরী গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছেন, চোখে বিরক্ত। আচ্ছা আয়ান, আর তোরা কি শুরু করলি? কেউ এভাবে ঝগড়া করে তোদের কেউ স্বামী স্ত্রী মনে করবে? বেশি কথা না বলে গাড়িতে উঠে পড়, উঠো। আরে মা, আমার কি দোষ? আয়ানি তো শুধু শুধু ঝগড়া করছে, আর এখন ভালো সাজতেছে, যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না। ঠিক বলেছিস শাহরুখ, আমি ভাজা মাছ উল্টিয়ে খেতে জানবো কিভাবে? আমি কি কখনো কিচেনে গেছি? এ বলে আয়ান গাড়িতে বসে পড়ল। আরিহা আর কিছু না বলে গাড়িতে উঠে বসে পড়ল। গাড়ি ছাড়ে, পেছনে ফেলে আসে হাসপাতালের ধূসর দেয়াল। সামনে এগিয়ে চলে নতুন জীবনের দিকে। এবার যদি তাদের জীবনে শান্তি আসে। চৌধুরী বাড়ি। ঘরে ঢুকতেই আয়ানকে দেখে সবার চোখে পানি। ছোট ভাই তানভীর ও বোন মাইসা এসে ছুটে এসে জড়িয়ে ধরে। রুবিনা বেগম বিছানায় বসতে বসতে বলেন, আল্লাহর অশেষ রহমত, আমার ছেলে আমার কোলে ফিরে এসেছে। আমার ছেলে, আমার বৌমা, আমার কোলে ফিরে এসেছে। এই দিনটার জন্য কত অপেক্ষা করতে হয়েছে তা শুধু আমি জানি। আরিহা আয়ানের ঘরে গিয়ে ওষুধপত্র গুছিয়ে রাখছে। ওর চোখে প্রশান্তি। এই বাড়ি এখন তার নিজের, নিজের ভালোবাসার ঠিকানা। ও ওদের বাড়ির কাজের মেয়েটাকে ডাকলো, সাইমা ও সাইমা। জি আপামনি, কন কি কবেন? কতদিন পরে আসছেন বাড়িতে? আমার গুলুমুলু আপামনিটা একদম শুকিয়ে গেছে। আল্লাহ, কি হবে এখন? আরিহা হালকা হেসে বলে, তোকে দেখেছি, আমার রুমটা ঠিক কর, আমি বিশ্রাম নিতে চাই। সাইমা মেয়েটি আরিহাকে বলল, কেন বড় সাহেবের ঘরে ঘুমাবেন না? আরিহা বিরক্ত হয়ে বলে, এত কথা বলিস কেন বলতো? আচ্ছা সাইমা, তোর যদি কষ্ট হয় তাহলে আমি আসিয়াকে ডাকছি, ওকে? না না আপামনি, যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যা। সাইমা চলে গেলে আয়ান আরিহার দিকে তাকিয়ে হেসে বলে, তুমি থাকলে আমি বেঁচে যাই। এই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে আবারও ফিরে এলাম। আরিহা একটু হেসে বলে, তুমি বাঁচলে আমিও বাঁচি। এবার আমি কোথাও যাব না, হোস্টেল নয়, তুমি আমার প্রাণ। তাই এখন থেকে আমি তোমার ঘরে তোমার সাথে থাকবো। শুধু রাত হলে আমি আমার ঘরে চলে যাব, ওকে? আয়ান রেগে গিয়ে বলে, এ তোমার ভালোবাসা, এত কথা শুনতে চায় না। তুই এখন থেকে আমার ঘরে থাকবি। আরিহা হাসতে হাসতে বলল, ওকে ঠিক আছে। চৌধুরী বাড়িতে এসেছে মেজাবিনের মা মাইনুর বেগম। মেজাবিনের কাবিন হতে যাচ্ছে আজ। মেজাবিনের মা মাইনুর বেগম এসে চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই সবাই সাদরে বরণ করে নেয়। সঙ্গে আছে মেজাবিনের ছোট বোন ইসরাতুল নুসাইবা। তারা এসেছে চৌধুরী বাড়ির সবাইকে দাওয়াত করতে, তাই সবাই এখন মেজাবিনের বাড়িতে। সাইম রহমানের বাড়ি থেকে অতিথিরা এসেছে মেজাবিনের বাড়িতে। মাহিরুর রহমান ও তাসিনা বেগম সাইমের মা বাবা। তারা যথেষ্ট সম্মানিত ও শিক্ষিত মানুষ। সবাই এসে মেজাবিনকে পছন্দ করেছে আগেই। আজ তাদের পবিত্র সম্পর্কের সূচনা। কাবিনের আগের রাত মেয়েরা একসাথে। মেজাবিনদের বাড়ির একটা ঘরে আয়ান দাঁড়িয়ে দেখছে দরজার ফাঁক দিয়ে। ভিতরে আরিহা, মেজাবিন আর নুসাইবা বসে হাসাহাসি করছে। মেজাবিন বলছে, আমি বিয়ের সময় কাঁদলে কিন্তু তোরা কেউ হাসবি না, বুঝলি? তাহলে কিন্তু তোদের খবর আছে, খুব। আরিহা গাল ফুলিয়ে বলে, আমি হাসবি, কারণ তোকে কেউ কাঁদতে দেখতে চায় না। আর তুই কাঁদলে তোর মেকআপ একেবারে পানি হয়ে যাবে। তোকে কত বাজে দেখাবে বলতো? আমার তো এখনই হাসি পাচ্ছে, তখন বর পালাবে। তখন তোর কি হবে মেহু? সবাই হেসে কুটি কুটি। নুসাইবা বলে, আর তার চেয়েও বড় কথা, বিয়ের দিন আরিহা আপু নাচবে। আরিহা আপু, তুমি কি আমাকে নাচ শিখাবে? আরিহা চোখ বড় করে বলে, আমি নাচবো? তুই কি ভাবিস আমি মির্জাবেন নাকি? আমি নাচতে পারবো না, তোকে শিখাতে পারবো। মির্জাবিন হেসে ঝাঁপিয়ে পড়ে আরিহার উপর। তুই তো আমার সব। বিয়ের দিন তোকে ছাড়া কিছুই কল্পনা করতে পারছি না। প্লিজ আরিহা, তুই নাচবি বল। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়।
আয়ান সেই দৃশ্য দেখে মুখে হালকা হাসি নিয়ে চলে যায়। তার হৃদয়টা তখন একটাই কথা বলছে, এই প্রাণভরা মেয়েটাকে আমি চিরদিন আগলে রাখবো। সাইম মেজাবিনের বিয়ে। আজ মেজাবিনের বিয়ে। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে। অতিথিদের আসা যাওয়ায় মেজাবিনদের বাড়ি যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। বরং রাত্রি এখনো আসেনি। আরিহা বিরক্ত হয়ে মেজাবিনের ঘরে ঢুকে বলল, তুই তো কেমন রানীর মতো বসে আছিস, আর এদিকে আমার মাথা খারাপ হয়ে গেছে। এই সাইমরা আসছে না কেন বলতো? আরিহা এবার সত্যি মেজাবিনের দিকে তাকালো। আরিহা অবাক হয়ে বলল, সাইম তো তোকে দেখে অজ্ঞান হয়ে যাবে। একদম রানীর মতো লাগছে তোকে। মেজাবিন দাপা কণ্ঠে বলে, আমার খুব টেনশন লাগছে রে, সবকিছু ঠিকঠাক হবে তো? আরিহা হাত ধরে বলল, সব ঠিক হবে। তুই এর থেকে নতুন জীবনে পা দিচ্ছিস, তাই একটু নার্ভাস লাগছে। আমি তোকে একটা কথা বলতে চাই। মেজাবিন ধীর বলল, বল, কি বলবি? এতে অনুমতি নেওয়ার কি আছে? একটা কথা সবসময় মনে রাখিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর এই সম্পর্ক কখনো বদলাবে না। তুই চাইলেও আমি বদলাবো না। মেজাবিন বলল, উল্টো পাল্টা কথা বলে মাথা নষ্ট করিস না আরো। তখনই ঘরে আরিহার বন্ধুকে, আরে আরুপু, বড় আপু, তোমরা এখানে নিচে, বরং পক্ষ এসেছে, বিয়ের কাজ নাকি আগে সেরে ফেলবে, তোমাদের নিচে যেতে প্রস্তুত হতে বলছে। মেজাবিন এবার সত্যি আরিহাকে ধরে কেঁদে দেয়। আরিহারও কান্না আসছে, কিন্তু ও কাঁদে না, কারণ ও কাঁদলে মেজাবিনেরও ভেঙে পড়বে। আরিহা দুষ্টুমির সরে বলল, বিয়ে যদি করার ইচ্ছা ছিল না, তখন প্রেম করেছিস কেন? এবার একটু চুপ কর, আমাদের ডাকছে, চল। আরিহা মেজাবিনকে এনে সাইমের পাশে বসায়। কিছুক্ষণের মধ্যে হলরুমে কাজীর আগমন, এবং শুরু হয় বিয়ের পবিত্র অনুষ্ঠান। আরিহা চারপাশে খুঁজছে, কিন্তু যাকে খুঁজছে তাকে পেল না। বিয়ে পড়ানো শেষ। আমি বিয়ে সম্পর্কে কিছু জানি না, তাই লিখতে পারিনি। সাইম ও মেজাবিন একসাথে বসে আছে। মূলত মেজাবিন বসে বসে কাঁদছে। সাইম ওর দিকে বিরক্ত হয়ে তাকিয়ে আছে। সাইম বলল, আচ্ছা, এত কান্না করার কি আছে? তুমি কি একবারে চলে যাচ্ছ নাকি? প্লিজ কান্না বন্ধ করো, যান, আমার বিরক্ত লাগছে। মেজাবিন কান্না বন্ধ করে নাক টেনে বলল, আরও কোথায়? সায়েম বলল, আছে হয়তো আয়ান চৌধুরীর সাথে। ওকে কি দরকার তোমার? ওর একটা প্রাইভেসি দরকার আছে, নতুন বিয়ে হয়েছে, একটু প্রেম করতে দাও ওদের। তুমি বরং আমার সাথে প্রেম করো। সবাই ব্যস্ত, আনন্দে মত্ত। এমন সময় ছাদে উঠে আসে আয়ান ও আরিহা। অনেক কষ্টে খুঁজে বের করেছে আরিহা আয়ানকে। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে দুজনের মুখ। কিছুক্ষণ নীরবতা। তারপর আয়ান ধীরে বলে, জীবনে অনেক ভুল করেছি, অনেক দূরে ছিলাম তোর থেকে। তুই চাইলেই আমাকে ভুলে যেতে পারতি, কিন্তু তুই গেলি না। সেই জন্য আমি তোকে চিরকাল ভালোবাসবো। আমার গম্ভীর হৃদয়ের চঞ্চল প্রেম হয়ে থাকার জন্য কথা দিয়ে কখনো ছেড়ে যাবি না। আরিয়া চোখ নামিয়ে বলে, ভুল তো আমারও কম ছিল না, কিন্তু আমি তোমার অপেক্ষায় ছিলাম। তোমাকে ভালো না বেঁচে থাকতে পারিনি কোনোদিন। তুমি আমার হৃদয়ের চঞ্চল, হৃদয়ের গম্ভীর প্রেম, আমার এক অদ্ভুত অনুভূতি। তুমি আমার জীবন। আই লাভ ইউ আয়ান চৌধুরী। আয়ান হাত ধরে বলে, চলো, এবার আমরা সত্যিকার অর্থেই একসাথে হই। ভুল, ব্যথা, রাগ সব পিছনে ফেলে এক নতুন জীবনে। আই লাভ ইউ টু আরিয়া চৌধুরী। আরিয়া হেসে বলে, তুমি যতবার বলবে চলো, আমি ততবার বলবো তোমার সাথে থাকবো। কারণ তুমি আমার ঘর, আমার প্রাণ, আমার ভালোবাসা। আয়ান কিছু বলতে যাবে, তখনই আরিয়া বলে, মা ডাকছে, চলুন। মির্জাবিনদের বাড়ির উঠোনে রাতের খাবার চলছে। নতুন বড় বধূ মির্জাবিন ও সাইম একসাথে বসে আছে। আরিহা ও আয়ান পাশাপাশি। হাসি, আলো আর ভালোবাসায় ভরা এক পরিপূর্ণ দৃশ্য। মির্জাবিন বলে, এইবার তোদের কবে পার্টি দিবি আরিহা? অন্তত রিসেপশনটা কর, তোর বিয়ে তো হুট করে হয়েছে, খেতে পারিনি। আরিহা হেসে বলে, এই তো, সবাই মিলে একসাথে থাকবো, এইটাই সবচেয়ে বড় পার্টি। আর কয়দিন পর আমাদের রিসেপশনটা শেষ করব, চিন্তা করিস না, দাওয়াত পাবি না। মির্জাবিন বলল, দেখা যাবে, তুই না দিলেও আমি যাব। আয়ান চেয়ে থাকে তার প্রাণ ভরা ভালোবাসার দিকে। তার মনে শুধু একটাই কথা, তাকে পেয়েছি।
সব কিছু পেয়েছি, আর হারাতে দিব না, ইনশাআল্লাহ। চঞ্চল হৃদয়ের গম্ভীর প্রেম। সমাপ্ত।